রাতের গভীরে আপনি কি কখনো অনুভব করেছেন কারো উপস্থিতি, অজানা একটা নিঃশ্বাস, একটা ঠান্ডা স্পর্শ, যেন কেউ আপনাকে অনুসরণ করছে? এই গল্পগুলো শুধু গল্প নয়, এগুলো বাস্তব অনুভূতির ছায়া, যেখানে ভয় লুকিয়ে থাকে দেয়ালের ফাঁকে, দরজার ওপারে, কিংবা সেই তালাবদ্ধ ঘরের পিছনে। স্বাগতম। আপনাদের সামনে হাজির করছি এক একটি গা ছমছমে ভৌতিক অডিও স্টোরি, যা শুধু শোনার জন্য নয়, মনে গেঁথে যাওয়ার জন্য। হেডফোন পরুন, আলো নিভিয়ে দিন, আর হারিয়ে যান অন্ধকারের গভীরে, কারণ গল্প এখন শুরু হতে চলেছে। শহরের এক কোণায় পুরনো জরাজীর্ণ একটা হোস্টেল। চারপাশে ঘন গাছপালা, আর হোস্টেলের সামনে একটা বোঝাই ময়লা ডাস্টবিনের গন্ধে আশেপাশে দাঁড়ানোই দায়। এখানেই নতুন ভর্তির জন্য এসেছে রুদ্র, একজন কলেজ ছাত্র। বাবা মা দূরে থাকে, তাই হোস্টেলে উঠে পড়ার সিদ্ধান্ত। রাত্রি তখন প্রায় 9টা। রুদ্র তার ব্যাগ হাতে নিয়ে হোস্টেলের গেট পেরিয়ে ঢুকে পড়ে। হোস্টেলের ওয়ার্ডেন শ্রীমন্ত কাকু তাকে দেখে বললেন, তোমার ঘর নম্বর 7, এই চাবিটা নাও, সরাসরি চলে যাও। রুদ্র অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু ঘর নম্বর 5টা কি বন্ধ? তালা ঝুলছে দেখলাম। শ্রীমন্ত কাকুর মুখ থমকে গেল, গলাটা কেমন শুকিয়ে গেল যেন। একটু থেমে বললেন, ওটা অনেক দিন ধরেই বন্ধ আছে, কেউ থাকে না, তোমার দরকার নেই ওদিকে যাওয়ার। রুদ্র যদিও বিষয়টা গুরুত্ব দেয়নি, কিন্তু ওর ভিতরটা যেন একটু কুঁকড়ে উঠল। ঘর নম্বর 7 মোটামুটি পরিষ্কার, তবে সেই রাতে ঘুম আসছিল না। জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাতেই রুদ্র দেখল ঘর নম্বর 5-এর তলায় লাল আলো জ্বলছে। আলোটা এলো কোথা থেকে? ঘরটা তো বন্ধ। ভাবতেই হঠাৎ আলোটা নিভে গেল। পরদিন সকালে রুদ্র ক্যান্টিনে গিয়ে সবার সঙ্গে আলাপ করল। কথা প্রসঙ্গে সোহম নামের এক সিনিয়র বলল, 5 নম্বর ঘর, তুই যদি বাঁচতে চাস ওদিকে যাবেই না। আগেও যারা গিয়েছিল তারা ঠিকঠাক ফিরেও আসেনি। রুদ্র হেসে উড়িয়ে দিল, ভাই, এসব ভূতের গল্প আমি বিশ্বাস করি না। কিন্তু রাতে যখন আবার সেই ঘরের দরজার নিচ দিয়ে ধোঁয়ার মতো কুয়াশা বেরিয়ে আসছিল, আর এক নারী কণ্ঠ ফিসফিস করে বলছিল, এসো, দরজাটা খোলো, তখন রুদ্রের মুখ শুকিয়ে গেল। সে জানে কিছু একটা অস্বাভাবিক এখানে ঘটছে, কিন্তু কে আছে ওই ঘরে? সেই রাতে সে সিদ্ধান্ত নেয় সত্যটা জানতেই হবে, কিন্তু তার জন্য তাকে ঘর নম্বর 5-এর আরও কাছাকাছি যেতে হবে। রাত তখন প্রায় 2টো। হঠাৎ ঘুম ভেঙে গেল রুদ্রর। ঘরের বাইরে থেকে অদ্ভুত একটা শব্দ আসছিল, টিক টিক টিক। ঘড়ির টিকটিক নয়, যেন কেউ ধাতব কিছু ঘষছে দরজার গায়ে। সে উঠে দরজা খুলে দেখে গোটা করিডোর ফাঁকা, কিন্তু ঘর নম্বর 5-এর তালা আধখোলা। তার বুক ধকধক করতে লাগল। সে ধীরে ধীরে সেই ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। তালায় যেন কেউ ছুঁয়েছিল। রুদ্র হাত বাড়িয়ে তালা ছুঁতেই ভেতর থেকে হঠাৎ ঠক ঠক করে 3বার শব্দ এলো। সে এক ঝটকায় পিছিয়ে গেল। পিছন থেকে কানে এলো এক বৃদ্ধ কণ্ঠ, ছেলেটা আবার গিয়েছে ওই ঘরের কাছে। রুদ্র ঘুরে দেখে শ্রীমন্ত কাকু দাঁড়িয়ে, চোখে ভয়, কণ্ঠে অসহায়তা। তিনি বললেন, যে ওই ঘরের তালা খুলতে চায় তার মনে কিছু অদৃশ্য কান ডাকতে শুরু করে। ওই ঘরে একদিন আগুন লেগেছিল, কিন্তু আগুনটা কেন লেগেছিল কেউ জানে না। আগুনে পুড়ে মারা গিয়েছিল একটি মেয়ে, তখনও তার পরিচয় মেলেনি। রুদ্র থতমত খেল, কিন্তু আমি তো স্পষ্ট শুনেছি কেউ ডাকছে আমাকে, নারী কণ্ঠ। শ্রীমন্ত কাকু চুপচাপ বললেন, এই হোস্টেলে অনেক কিছু আছে যা জানা উচিত নয়। অনেক রাত হয়ে গেছে, ফিরে যাও। রুদ্র ঘরে ফিরে এলো, কিন্তু তার মন ফিরে এলো না। সেই রাতে স্বপ্ন দেখল একটা মেয়ে, লম্বা চুলে মুখ ঢাকা, পুড়ে যাওয়া গা, হাত বাড়িয়ে বলছে, আমাকে সাহায্য করো,
আমি এখনো এই ঘরের মধ্যেই বন্দি আছি। ঘুম ভেঙে রুদ্র দেখল ঘরের দরজার নিচ দিয়ে যেন ধোঁয়ার মতো কুয়াশা ঢুকছে, আর জানালার বাইরে ঘর নম্বর 5-এর জানালায় একটা মেয়ের ছায়া। পরদিন সকালে কলেজে যাওয়ার আগে সোহমকে গিয়ে জিজ্ঞেস করল, তুই একদিন বলেছিলি কেউ ঘরে গিয়ে আর ফেরেনি, কে ছিল সে? সোহম একটু থেমে বলল, 3 বছর আগে দীপ, আমাদের এক ব্যাচমেট, খুব কৌতূহলী ছিল, গিয়েছিল ঘরের ভেতর। তারপর থেকে ওর মন পুরো বদলে গিয়েছিল। ঘর বন্ধ করে একা একা কথা বলতো। একদিন হঠাৎ নিখোঁজ। শুধু ঘর নম্বর 5-এর ভিতর থেকে একটা ছেঁড়া ডায়েরি পাওয়া গিয়েছিল। ঘরের দরজা বন্ধ হতেই চারপাশে নেমে এলো এক গা ছমছমে নিস্তব্ধতা। রুদ্র ডায়েরিটা 2 হাতে ধরে কাঁপতে কাঁপতে পড়তে লাগল। প্রতিটি পাতায় লেখা, আমার নাম রিমা, আমি হোস্টেলের এই ঘরেই ছিলাম, ভালোবাসতাম একজনকে, নাম ছিল অনির্বাণ, কিন্তু সে প্রতারণা করল। একদিন হঠাৎ ঘরে আগুন লাগল, কেউ জানল না আমি ভেতরে ছিলাম। আমি মারা গেলাম, কিন্তু আমার আত্মা আটকে আছে এই ঘরে। আমি প্রতিশোধ চাই। রুদ্রের শ্বাস আটকে আসছিল। হঠাৎ ঘরের এক কোণে কুয়াশার মতো ধোঁয়া জমা হতে লাগল, আর তার মাঝখান থেকে ফুটে উঠল একটি নারী মূর্তি। মেয়েটির চুল ভেজা, শরীর পোড়া, মুখ ঢাকা, কিন্তু চোখ দুটো যেন জ্বলন্ত আগুন। সে ফিসফিস করে বলল, তুমি তো ভয় পাও না, তুমি পারবে আমাকে মুক্ত করতে। রুদ্র ভয় আর বিস্ময়ের ঠায় দাঁড়িয়ে। সে জিজ্ঞেস করল, তোমায় আমি কিভাবে মুক্ত করব? রিমার আত্মা বলল, আমার মৃত্যুর সত্যিটা কেউ জানে না। অনির্বাণই আগুন লাগিয়েছিল। প্রমাণ লুকিয়ে আছে এই ডায়েরির শেষ পাতায়। সেটা কলেজ আর কাইভে জমা ছিল, কিন্তু এক সিনিয়র লুকিয়ে ফেলেছে। তার নাম সৌভিক। এখন সে এখানেই আছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট। হঠাৎ ঘরের বাতি নিভে গেল। আবার ফিসফিসানি, চলে যায় এখন, দরজা খুলে যাবে, কিন্তু মনে রাখিস, আমাকে মুক্ত না করলে তুইও আমার মতোই বন্দী হয়ে যাবি। ঘরের দরজা ধীরে ধীরে খুলে গেল। রুদ্র এক দৌড়ে বেরিয়ে এলো। বুক ধুকফুক করছে, মাথা ঘুরছে। পরদিন সকালে সে কলেজের রেকর্ড ঘেঁটে সৌভিকের ফাইল বার করল। সত্যি সৌভিক তখনই হোস্টেলে থাকত, আর তার নাম রেজিস্টারেও আছে। সন্ধ্যায় লাইব্রেরির সামনে গিয়ে সৌভিক তাকে জিজ্ঞেস করল, আপনি কি জানেন ঘর নম্বর 5-এ রিমা নামে কেউ থাকত? সৌভিক চমকে উঠল, তারপর গলা নামিয়ে বলল, এসব পুরনো গল্প ঘাটো না রে ভাই, কিছু জিনিস ঘাঁটলে ঘুম হারাম হয়ে যায়। রুদ্র বুঝল সৌভিক কিছু লুকোচ্ছে। সে এবার সিদ্ধান্ত নিল রাতে ফের ঘরে যাবে। ডায়েরির বাকি পাতাগুলো রিমার মুক্তির উপায় খুঁজতে হবে। সেদিন রাতে সে একা, হাতে টর্চ আর সেই ডায়েরি নিয়ে আবার প্রবেশ করল ঘর নম্বর 5-এ। ভেতরটা এইবার যেন আরও বেশি ঠান্ডা, বাতাস ভারী, যেন শ্বাস নিতে কষ্ট হয়। ডায়েরির শেষ পাতায় সে খুঁজে পেল এক লাইন লেখা, যদি আমার মৃত্যুর সত্য প্রকাশ হয় তবে আমি মুক্ত হব, নয়তো প্রতি পূর্ণিমায় আমি ডাকব কাউকে না কাউকে। ঠিক সেই মুহূর্তে দরজার ওপাশ থেকে পায়ের শব্দ। রুদ্র জানে কেউ আসছে। দরজার ফাঁক দিয়ে সে দেখে সৌভিক হাতে কিছু কাগজপত্র নিয়ে ঘরের সামনে দাঁড়িয়ে। সৌভিক ফিসফিস করে বলছে, রিমা, আমি ভুল করেছিলাম, আমি ভয় পেয়েছিলাম, তাই প্রমাণগুলো লুকিয়ে রেখেছিলাম, এবার সব দেব, ক্ষমা করো। ঘরের ভেতর হঠাৎ হাওয়ার ঝটকা, ডায়েরির পাতা উল্টে গেল। রুদ্র জানে কিছু একটা বদলাচ্ছে। ঠিক তখনই দরজার নিচ দিয়ে একটা সাদা চিরকুট গড়িয়ে এলো। তাতে লেখা, তুমি কাছাকাছি এসেছ, একবার আমার ছবি খুঁজে বের করো যেখানে আগুনে পোড়া চিহ্ন ছিল। রুদ্র বুঝতে পারল এবার তাকে ছবির খুঁজে যেতে হবে। অন্ধকার ঘরের দেওয়ালে টর্চ ফেলতেই সে দেখল এক জায়গায় ছায়ের নিচে কিছু একটা লুকানো। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে তুলল। একটা জ্বলন্ত চেহারার ছবি, রিমা, অনির্বাণ আর সৌভিক। এটাই প্রমাণ।
রিমার চোখে তখন এক টুকরো শান্তি। কিন্তু গল্প তো এখানেই শেষ নয়। রুদ্র স্তব্ধ হয়ে ছবিটা তাকিয়ে দেখছিল। ছবিতে 3 জন, রিমা, অনির্বাণ আর সৌভিক। 3 জনের মুখে হাসি, কিন্তু ছবির ডান দিকটা পোড়া, ঠিক রিমার গায়ে আগুন লাগার মতোই। ছবিটার পেছনে ছোট করে লেখা, মৃত্যুর আগের শেষ স্মৃতি, উৎসবের রাত। রুদ্র বুঝতে পারল এই ছবিটা কোনো উৎসবের দিনে তোলা হয়েছিল, অর্থাৎ আগুন লেগেছিল সেদিনই। হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে এলো, জানালার কাঁচ ঠক ঠক করে কাঁপতে লাগলো। রিমার আত্মা আবার দেখা দিল, এবার আগের চেয়ে স্পষ্ট। তার মুখ ভর্তি কান্না, কিন্তু গলায় সেই পুরনো রাগ। ছবিটা তুমি পেয়ে গেছো, এখন সময় সত্যিটা সকলের সামনে আনার। অনির্বাণ কোথায়? রুদ্র জানালো, অনির্বাণ তো বহুদিন আগেই কলেজ ছেড়ে চলে গেছে। কোথায় আছে কেউ জানে না। রিমার চোখ দুটো লাল হয়ে উঠল। সে বলল, সে বাঁচতে পারে না, সে আমাকে পুড়িয়ে মেরেছে আর আজও নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ ঘরের এক কোণে আগুনের মতো লাল আলো জ্বলে উঠল। সেই আলোয় রিমার আত্মার মুখ বিকৃত হয়ে গেল। রুদ্র ভয় পেয়ে বলল, তুমি যদি শান্তি চাও তাহলে ক্ষমা করো। আমি তোমার পক্ষ থেকে সত্যিটা বলবো, তোমার কাহিনী সকলের সামনে তুলে ধরব। রিমা কাঁদতে কাঁদতে বলল, আমি শুধু জানাতে চাই, আমাকে কেউ ভালোবাসেনি, শুধু ব্যবহার করেছে। তুমি অন্তত একবার আমাকে মানুষ ভাবছো, তাই তোমায় মুক্তির চাবিকাঠি দিলাম। এই বলে সে রুদ্রের দিকে এক পুরনো চাবি ছুড়ে দিল। রুদ্র জিজ্ঞেস করল, এটা কোন ঘরের চাবি? রিমা বলল, তুমি হোস্টেলের পুরনো বেসমেন্টে যাও, সেখানে আমার জিনিসগুলো রাখা আছে। আমার ডায়েরির শেষ পাতা, পোড়া জামা আর আমার শেষ চিঠি। রিমা ধীরে ধীরে মিলিয়ে গেল। পরদিন দুপুরে রুদ্র গোপনে হোস্টেলের বেসমেন্টে ঢুকল। সেই জায়গাটা অন্ধকার, ধুলো মাখা, বহু বছর কেউ পা রাখেনি। চাবি ভুড়িয়ে একটা পুরনো লোহার আলমারি খুলতেই সামনে বেরিয়ে এলো একটি পুড়ে যাওয়া মেয়েদের শাড়ি, একটি ফ্রেমে বাঁধানো পুরনো চিঠি আর একটি চুলের ক্লিপ, যার পাশে খোদাই করা আর এ। চিঠিটায় লেখা ছিল, অনির্বাণ, তোমার সঙ্গে কাটানো সময়গুলো ভুলে যাব না, কিন্তু আমি বুঝেছি তুমি আমাকে নিয়ে খেলেছ। আমি গর্ভবতী, আর তুমি সেটা জানার পরও দূরে চলে গেলে। আজ রাতে আমি নিজেকে শেষ করব, কেউ যেন জানতেও না পারে। তুমি মুক্ত, আর আমি অন্ধকারে হারিয়ে যাব। তোমার রিমা। রুদ্র স্তব্ধ হয়ে গেল। সত্যি, এটা আত্মহত্যা নয়, এটা আত্মহত্যায় প্ররোচনা, মানসিক খুন। রুদ্র ঠিক করল এবার এই প্রমাণ কলেজ অথরিটির সামনে তুলে ধরবে। সন্ধ্যের সে সব প্রমাণ নিয়ে ডিনের অফিসে গেল। পুরো ঘটনা বলল। প্রথমে কেউ বিশ্বাস করতে চায়নি, কিন্তু ডায়েরি, ছবি, চিঠি সব দেখে ডিন থমকে গেলেন। আমরা এই ঘটনার তদন্ত করব, ডিন বললেন। রাত্রে হস্টেলের করিডোরে দাঁড়িয়ে রুদ্র শুনল 5 নম্বর ঘরের ভেতর থেকে আসছে এক মিষ্টি মেয়েলি গলা। ধন্যবাদ রুদ্র, আমি এখন মুক্ত। তারপর একটা জানালা খুলে গেল, বাইরে উড়ে গেল একটা সাদা পায়রার মতো ছায়া। পরদিন সকালে ঘর নম্বর 5-এ ছাত্ররা নতুনভাবে তালা লাগিয়ে দিল। রিমার সেখানে নেই, কিন্তু তার স্মৃতি, তার অষ্ট, তার কান্না সব রয়ে গেল 5 নম্বর ঘরের দেয়ালে, বাতাসে আর সেই পুরনো ডায়েরির পাতায়। রিমার আত্মা যেন মুক্তি পেয়েছে, কিন্তু রুদ্রর মনে শান্তি নেই। ডিন অফিসে যাবার পর কয়েকদিনের মধ্যে হোস্টেলে শুরু হলো তোলপাড়। কলেজ বোর্ড ঘটনাটার তদন্ত শুরু করল। অনির্বাণ, যাকে এতদিন সবাই সফল প্রাক্তনী বলে চিনত, তার অতীত মুখোশ খুলে পড়ল। মিডিয়া, প্রাক্তন ছাত্রছাত্রী, স্থানীয় প্রশাসন সবার নজর ঘুরে গেল সেই হোস্টেলের দিকে। আর ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। ঘর নম্বর 5 আবার খুলে গেল, তবে এবার কেউ চাবি ঘোরায়নি। রাত্রে হোস্টেলের 4র্থ বর্ষের ছাত্র অভিষেক জানান, সে দেখেছে দরজাটা খুলে আছে, কিন্তু ভিতরে কেউ নেই। ঘরের বাতাস ঠান্ডা, অথচ শান্ত। তারা সবাই ভেবেছিল রিমা এখন মুক্ত, কিন্তু ঘরের দেওয়ালে নতুন করে লেখা হয়েছিল একটা লাইন, প্রতিটা গল্প শেষ হয় না, কিছু গল্প শুধু থেমে থাকে। রুদ্র আবার একদিন ঘরে ঢোকে, যেখানে সব কিছু আগের মতোই। বিছানাটা
সাদা চাদরে ঢাকা, জানলা অর্ধেক খোলা, বাতাসে একটা শীতল সুবাস। টেবিলের উপর দেখা যায় রিমার সেই পুড়ে যাওয়া চিঠির কপি, কিন্তু এবার সেখানে রিমার হাতের আরেকটি লেখা যুক্ত হয়েছে। তুমি যদি সত্যের পথ বেছে নাও, আমি শান্ত, কিন্তু যারা এখনো অন্ধকারে বাঁচে তাদের জন্য আমি রইলাম ছায়ার মতো পাশে। রুদ্র বুঝতে পারল রিমা ফিরে আসবে না, তবে যারা সত্যকে চাপা দিয়ে চলে তাদের চোখে সে এক ভয়ঙ্কর আয়না হয়ে থাকবে। এরপর হোস্টেলে নিয়ম করা হলো, ঘর নম্বর 5 আর ব্যবহার করা যাবে না। সেটা হয়ে গেল মেমোরিয়াল রুম, যেখানে রিমার চিঠি, ডায়েরির কপি আর সেই পোড়া ছবিটা রাখা থাকবে। নতুন ছাত্ররা যখন প্রথম আসে তারা দেখে এক ঘর বন্ধ, যার নাম কেউ মুখে আনে না, শুধু বলে ওটা 5 নম্বর ঘর, রিমার ঘর। রুদ্র স্নাতক শেষ করে শহর ছাড়ে, কিন্তু তার জীবনে সেই অভিজ্ঞতা বদলে দেয় সব কিছু। সে লেখক হয়ে ওঠে, আর তার প্রথম বইয়ের নাম হয় ঘর নম্বর 5, তালাবদ্ধ আতঙ্ক। আজও যদি কেউ সেই হোস্টেলে গিয়ে কান পাতে 5 নম্বর ঘরের দরজায়, শুনতে পায় একটা নিঃশব্দ দীর্ঘশ্বাস, আর এক কোমল কণ্ঠস্বরে উচ্চারিত হয়, ভালো থেকো রুদ্র। 5 নম্বর ঘর, তারাবদ্ধ আতঙ্ক শেষ হলো, কিন্তু রিমার মতো অনেক অদৃশ্য গল্প হয়তো আজও অপেক্ষা করছে আমাদের চারপাশেই, শুধু শোনার জন্য একজন রুদ্রের।